সাহিত্যিক অশোক কুমার ঘোষ নীল স্বর্ণকমল ও ন্যায় ফরিয়াদ দুটি বই ইতিমধ্যেই পাঠক মহলে সুপারহিট। আরও কয়েকটি বই প্রকাশের অপেক্ষায়। লেখার অনুপ্রেরণা রবীন্দ্রনাথ ঠাকুর, তবে লেখার মধ্যে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চরিত্র এবং কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাস্তব চরিত্র ফুটিয়ে তোলেন। হ্যাঁ, নমস্কার নমস্কার। আপনারা এসছেন তার জন্য আমি খুবই ভালো লাগছে এবং খুবই কৃতজ্ঞ। আমি খুবই সামান্য মানুষ, লেখালেখি নিয়ে একটু আধটু থাকি। আগে ব্যবসা কিছু করতাম, চাকরিও করেছি, এখনও ব্যবসা কিছু করি। লেখাটা আমার একটা শখই বলতে পারেন। এভাবে চলছে। এই আপনারা এসছেন সেটা হয়তো সেটাই শুনেছেন, হয়তো শুনে এসছেন, যার জন্যে আমার নিজেরও হয়তো একটু কী বলবো ভালোও লাগছে। একটু ভালো লাগারই কথা। পাঠক মহলে আমরা দুটো বই খুব জনপ্রিয় হয়ে উঠেছে। এই দুটো বইয়ের নাম একটু বলুন। নাম, হ্যাঁ নিশ্চয়ই বলবো। ওটা হচ্ছে একটা হচ্ছে নীল স্বর্ণকমল। নীল স্বর্ণকমল বইটা খুবই ভালো বই এবং খুবই জনপ্রিয় বই, জনপ্রিয় হয়েছে। অনেকদিন আগেই বেরিয়েছে, ওটা 2-3 বছর হলো বেরিয়েছে। তা ওটা ভালো রেসপন্সও পেয়েছি এবং বইটা খুবই মানে ভালো মানে হৃদয় বিদারক এবং মনস্পর্শী বই, যেগুলো মানুষ পাঠক মহলে খুবই দাগ কেটেছে, এটুকু বলতে পারি। এটা পুরস্কারও পেয়েছে শুনেছিলাম আমরা। পুরস্কার পেয়েছে একটা অন্য বইয়ে, মেদিনীপুরের একটা সংস্থা আমাকে একটা বই জন্য আমাকে সাহিত্যরত্ন পুরস্কার দিয়েছে। সেটাও বছরখানেক আগে, বছর দেড়েক হয়ে গেল, সেটাও দিয়েছে একটা। এবারে তো কলকাতা বইমেলায় দেখলাম একখানা বই আমার প্রকাশ হয়েছে। হ্যাঁ, এবার একটা নতুন বই, 9টা গল্প নিয়ে একটা, বইটার নাম হচ্ছে প্রত্যাশা, ন্যায় ফরিয়াদ। ন্যায় ফরিয়াদ বইটা কলকাতা বইমেলায় আনন্দবাজারই পরিবেশক একজন, বঙ্গবাণী বলে একটা সংস্থা, মানে পত্রিকা আর কি, ওরা বইটা প্রকাশ করলো করে আমাকে ওখানে উদ্বোধনের সময় ডেকেছিল এবং ওটাও খুব ভালো হয়েছে। বইটা আমি কিসের উপর ভিত্তি করে লিখেছি? কিসের বলতে সবই 9টা যে গল্প আছে, 9টা গল্প খুবই মানে মর্মান, সব রকম বাস্তব পরিস্থিতি, বাস্তব ইয়ের উপরই লেখা আছে, যেগুলো হচ্ছে ধরুন বলতে গেলে একটু আপনাদেরকে বলতে হবে তাহলে। বইটাতে যেটা পড়তে পড়তে মনে হবে গল্পের মতো জীবন, না জীবন থেকে উঠে আসা গল্প, এই প্রশ্নগুলো উঠবে এই বইটা পড়তে যেয়ে বা গল্পগুলো পড়তে গিয়ে। প্রত্যাশার পরিণামে ওই যে নামটা দেওয়া আছে, যে প্রত্যাশার পরিণামে একটা গল্প আছে যেখানে চাষি বাবা ছেলেকে বড় মানুষ করার পর কি পেল, বাবা কি ভুল করেছিল, বাবা তো বাবার কাজ হলো, ছেলে কি এটা কি তার ঠিক করেছিল, এটা পড়তে গিয়ে পাঠকের চোখ অশ্রুসজল হবেই। অন্য গল্পগুলোতেও হৃদয়গায়ী মর্মাঘাতের কান্না বেদনার কী সব অন্তর্ঘাত সব কিছুই ফুটে উঠবে, যার মধ্যে ধরুন যে গল্প আছে এই বইয়েতে, গল্পগুলোর মধ্যে আরও যে গল্প হলো সত্যি, ধবলের দীর্ঘশ্বাস, অবাঞ্ছিত নানান প্রশ্ন তুলবে। যেমন হচ্ছে গল্প হলো সত্যি বা ধবলের দীর্ঘশ্বাসে। আপনি যে বইগুলো লেখেন, যখন কোনো কাহিনী লেখেন, তখন কি আপনি চিন্তা করে তার সেই অনুযায়ী আমি কি গল্পগুলো লেখেন, না লিখতে লিখতে আমরা চিন্তাটা সৃষ্টি হয়? কিছু একটা চিন্তা ভাবনা থাকেই, কার উপর কি লিখছি, কেন লিখছি। আমি জাতামাতা লিখতে পারি না, আমি যেটা লিখি এবং যেটা ভালো মনে হবে সেটাই লিখবো। যেগুলো সমাজের কিছু মানুষ সচেতন হবে, সমাজ সচেতনমূলক কিছু সমাজের। এখনকার বই মানেই তো আমি দেখি শুধু মানে খুল্লি মারপিট থেকে আরম্ভ করে শেষ মানে কী যে হচ্ছে, মাঝে মাঝে আমারই গোলমাল হয়ে যায়। অতটা আমি ওভাবে আমি বইগুলো দেখি না। আমি যেটা দেখি যে সমাজ সচেতন বা সমাজের কিছু জিনিসকে নিয়ে লিখলে সেটা মানুষের উপকার আসবে, মানুষ কিছু সচেতন হবে, মানুষ জানবে, মানুষ অনেক কিছু বুঝবে। এই কেন ওগুলো বইগুলো লিখছি, কেন লিখছি বা কেন তারা পড়বে, তাদের তারা চিন্তাভাবনা থাকবে। সেই হিসেবে বই লিখছেন, কিন্তু একটা সময় লাগে, একাধারে ব্যবসা সামলাচ্ছেন, আবার অন্যদিকে বই লিখছেন, এই সময়টা আপনি কখন পান? এই সময়টা আমার কোনো নির্দিষ্ট নেই। হয়তো দোকানে বসে আছি, হয়তো সেখানে কাগজ কলম রইলো, হয়তো একটা জিনিস ভাবতে ভাবতে কিছু লিখে ফেললাম। তারপরে হয়তো দুপুরের দিকে রেস্টের পর হয়তো কিছুটা সময় পেলাম, লিখলাম। বেশিরভাগ লেখাটাই আবার রাত্রিরে ওই 11:30 12টা থেকে শুরু হয়, 1টা 1:30 2টো, যেদিন যেমন মনোভাব ভালো লাগে আর কি, সেইভাবেই চলে আর কি। আর তেমন নির্দিষ্ট সময় বলে কিছু আমার নেই এখন। আমরা কি ছোটবেলা থেকে লিখবো এরকম মানসিকতা ছিল, নাকি গল্পের বই পড়বো? আমি ছোটবেলা থেকে খুবই সাহিত্য অনুরাগী, কিন্তু জীবনে এক কলমও লিখিনি।
হঠাৎ রিটায়ার করার পর একটা ভালো প্রাইভেট সংস্থাতে চাকরি করতাম। রিটায়ার করার পর সেইগুলো মনের মধ্যে আমাকে দাগ কাটতো। দাগ করার পর হঠাৎই আবার লিখতে আরম্ভ শুরু করি, যেটা লোকে প্রথমে ছোট ছোট গল্প এইসব হ্যান ত্যান কবিতা ফবিতা লিখে বড় হয়। আমার প্রথম একটা সবচেয়ে জিনিস আশ্চর্য হবেন, প্রথম লেখাই হচ্ছে আমি উপন্যাস দিয়ে, যেটা হচ্ছে প্রায় 300 পাতার কাছাকাছি উপন্যাস। যেটা আমার প্রথম, যেটা নীল স্বর্ণকমল, যেটা খুবই ভালো বই বলে অনেকের কাছে সমাদর পেয়েছি, এবং অনেকেই ফোন টোন করে আমাকে অনেক কিছু বলেছে। তারপর আর একটা গল্প লিখেছিলাম, যেটা আমি সাহিত্যরত্ন পুরস্কার পেয়েছি, সেটাতেও খুবই ভালো লেগেছে অনেকের, যার জন্য সাহিত্যরত্ন পুরস্কার হয়তো আমাকে দিয়েছে। স্বর্ণকমল এবং ন্যায় ফুরিয়ে ছাড়া আমরা আর কি বই আছে? আরও বই বলতে এখনো আমার লেখা অনেকগুলোই পড়ে রয়েছে, যেমন হচ্ছে অন্তর্দহন। অন্তর্দহন একটা দারুণ, মানে বলবো মানে খুব ফাইটিং। তারপরে আছে দাঙ্গা মারামারি, বাস্তব পরিস্থিতি, এবং সেখানে আহ, সমাজের কি কি ভালো মন্দ দিক সেটাকেও তুলে ধরা হয়েছে। যেখানে হচ্ছে সে দাঙ্গা মারামারির পর কোর্টের সওয়াল আছে, সেখানে কোর্টের সওয়ালের পরিসমাপ্তি হয়েছে। মানুষ কত নিচে নামতে পারে, মানুষ কত নীচ হতে পারে, এবং যারা সৎ মানুষ তাদের কীভাবে ঠকাতে পারে, এইভাবে এইসব উপলব্ধির উপর লেখা আছে। আমাদের জীবনে তো অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আজকে এই জায়গায় এসে উপস্থিত হয়েছেন। বলা যায় একজন সফল ব্যবসায়ী, এবং তার সঙ্গে আস্তে আস্তে করে আমরা সাফল্য যাচ্ছে সাহিত্য থেকে। তো আপনি কি সেই জীবনে সেই ঘাত প্রতিঘাতের কিছু ব্যাপারগুলো কি আমরা লেখার মধ্যে ফুটিয়ে তুলতে পারছি? আর কিছুটা তো ঘাত প্রতিঘাত থাকেই, যেটা তো প্রত্যেক লেখকই, জানি না আমি অন্য কোনো লেখকেরও অতটা আমি হয়তো সেভাবে বলতে হবে, প্রত্যেক লেখকেরই ঘাত প্রতিঘাতের একটা পটভূমি থাকে বলে আমার ধারণা। তা সেখানে আমার তো থাকবেই। আমার ঘাত প্রতিঘাতে সেই থেকেই উঠে আসা, এবং যেগুলো যা ঘাত প্রতিঘাত সমাজে যেগুলো যে দেখা যায়, যেগুলো যা ভালো মন্দ আর নানা রকম মানে চলাফেরায়, যাতায়াতে, বাসে ট্রেনে যাতায়াতে যেগুলো যা পরিস্থিতি যেগুলো দেখতে পাই, সেইগুলি লেখার মধ্যে ফুটে ওঠে। এগুলি প্রতিটি বলতে পারি, সাহিত্যিক বা প্রতিটি সফল মানুষের যেগুলো দেখতে পাই সেইগুলি লেখার মধ্যে ফুটে ওঠে, এগুলি প্রতিটি বলতে পারি। সাহিত্যিক বা প্রতিটি সফল মানুষের পাশে একজন মানুষ অনুপ্রেরণা দেয়। তো আপনাকে কি অনুপ্রেরণা দিচ্ছে এই সাহিত্য? আমাকে প্রেরণা বলতে আমার নাতনি খুব করে। প্রথমেই নাতনির একটা ছিল, আগে আগে নাতনিকে আমি ছোট, আমার নাতনি এখন বয়স 12 বছর হলো। ওই যখন ছোট থেকে পড়াতাম তখনই হতো, তুমি কিছু লিখতে পারো না, এই বইগুলো কে লিখেছে, এইগুলো করে এরকম একটা বলতো। তো সেই থেকে একটা প্রেরণা আমার মনে হলো, সত্যি তো আমি তো অনেক কিছু পারি, হয়তো লিখলে চেষ্টা করি। এক নাতনি আমাকে একদম মানে চোখ খুলে দিয়েছিল। তারপরে বাড়িতে গিন্নি হয়তো বলে, হ্যাঁ লিখছি ভালোই তো, লেখো না, এইসব ওরকম থাকে। বিখ্যাত আমরা সাহিত্যিকদের বাড়িতে গেছি, দেখেছি যে তাদের ফ্লোরের উপর প্রচুর ছেঁড়া কাগজ, লিখতে লিখতে হয়তো ঠিক মনে করতে হয়নি, ফেলা আছে। আমার বাড়িতেও দেখতে পাচ্ছি এরকম প্রচুর ছেঁড়া কাগজ আমরা দেখতে পাচ্ছি পড়ে রয়েছে। তো এই সমস্ত ঘরদোরগুলো কে পরিষ্কার করে? আমি করেন নাকি? না না, এগুলো বাড়ির লোকেরই করে, আবার আবার বাড়ির কাজের লোকও আছে, তারাও করে। এ, আর ঘর নোংরা লিখতে আগামী দিনে অনেক চিন্তা কি আছে? চিন্তা বলতে আগামী দিনে আরো কিছু লেখার আছে, সেরকম যদি মানে উৎসাহ পাই, সেরকম যদি কোনো সুযোগ হয়। আর শুধু লিখলেই তো হবে না, লেখা প্রকাশ হতে হবে। যদি কোনো প্রকাশক সেভাবে এগিয়ে আসেন বা কেউ যদি সাহায্য করেন, লেখাগুলো তো শুধু লিখে আর এই খাতায় বন্দি করে রেখে, তো সে তো যে লেখক তার তো সে কষ্ট হবেই। প্রতি লেখকেরই কষ্ট, সে এভাবেই হয় আশা করি। তা আমার তো আরও বেশি কষ্ট হয়, কেন লেখাগুলো যখন আমাকে মনে হয় একে শুতে যাওয়ার সময় তারা যেন আমাকে যেন বলতে চায়, কি হলো আমাকে কিছু, আমি এভাবেই বন্দি অবস্থায় থাকবো, আমি কিছু বাইরে বেরোবো না, আমি দেখবো, আমি আমি নিজে প্রকাশ পাবো না। এইগুলো যার জন্যই মনে হয় যে কোনো যদি লেখা শুধু শুধু লিখলে তো হতাশা এসে যায়। যেমন আমি এই দুটো বই প্রকাশ হয়ে কিছুটা উৎসাহ হয়তো পেয়েছি, কিন্তু পরের যে গল্পগুলো আছে সেগুলো যদি কেউ আসে, কোনো কোনো ভালো কেউ একটু সাহায্য করে, বা তারা যদি প্রকাশ করতে একটু উৎসাহ দেয় বা পরে উৎসাহ করেন, সেটাই আমার কাছে বড় পাওনা হয়ে থাকবে, এবং হয়তো আরও তার প্রেরণা পাবো লেখার। এই জন্যই আমার লেখাগুলো। রবীন্দ্রনাথ, নজরুল, আমার সবচেয়ে বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হ্যাঁ, বা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ, এরকম অজস্র প্রথিতযশা সাহিত্যিক বা লেখক আছে। আপনাকে কি অনুপ্রেরণা দেয়? আমার অনুপ্রেরণা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এত বড় আমি ওনাকে সবসময় নিতে পারি না। উনি আমার একদম, উনি অন্তরে আছেন। উনি আমার মানে ওনার জ্ঞানের ভাণ্ডারের তো শেষ নেই। উনি তো মানে 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 বিশ্ববিখ্যাত। অত বড়টা আমি নিতে পারি না, কিন্তু আমার সবচেয়ে প্রিয় হচ্ছে কবিদের মধ্যে হচ্ছে নজরুলের কবিতা, নজরুলের
যে গ্রন্থ যেগুলো গল্প টল্প যা আছে উপন্যাস যেগুলো আছে, মানে ভীষণভাবে ইয়ে করে, অনুপ্রেরণা এবং আমাকে নাড়া দেয়। আর আছে শরৎচন্দ্র আমার প্রিয় লেখক, আর কবি হচ্ছে নজরুল। আর রবীন্দ্রনাথ আমার মর্মে আছে, উনি এত বড়, আমি যেন সবসময় ওনাকে নিয়ে নিয়ে বুঝতে পারি না মানে আমার মনে হয় যেন ভারী লাগছে। উনি এত কিছু দিয়ে গেছেন, আমি কোনটা যে কখন কি বইবো, কোনটাকে যে কখন ইয়ে করবো, সব কিছু যেন মানে একটু অন্ধকারের মধ্যে চলে যেতে হয়। আগামী দিনে কি কথা শিল্পী শরৎচন্দ্র বা আমরা বিদ্রোহী কবি নজরুল নিয়ে তাদের সম্পর্কে লেখার কি কোনো ইচ্ছা আছে? আমার তো প্রথম যে গল্পটাই আছে, যে প্রথম যে উপন্যাসটা আছে, সেটা তো শরৎচন্দ্রের অনুকরণে লেখা। যেমন দেবদাস, আমি ওই আমার যে নীল স্বর্ণকমল পড়লে আপনাকে পুরো দেবদাসকে আপনাকে মনে করতে হবে। এবং অশ্রু সজল যত শেষ হয়ে আসবে দেখবেন, দেবদাসের যেমন আপনাকে অশ্রু সজল ভাবে বইটাকে শেষ করতে হয়েছে বা বই ইয়ে করতেছে, আমার বই তো সেই জিনিসটা পাবেন। পুরো দেবদাসের অনুকরণ বলবো না, যেন দেবদাসের বিয়েটাই যেন আমাকে কোথা থেকে এসছে আমি জানি না, নিজেই জানি না, যেন ফুটে উঠেছে বলেই আমার মনে হয়েছে। পাঠক মহলও হয়তো সেভাবেই জানি না বুঝতে পেরেছেন কিনা, হয়তো বুঝতেও অনেকে পেরেছেন, এটাই বলা যায়। আমরা সাহিত্য সত্তা বেঁচে থাকুক, সাহিত্য প্রতিভা বেঁচে থাকুক, আমরা আমাদের মিডিয়ার পক্ষ থেকে আমরা সেটাই জানাই। আমি ভালো থাকুন। অনেক ধন্যবাদ, অনেক আমার নমস্কার রইল আপনাদের, অনেক আসার জন্যে, এত আমি নিজেও কৃতজ্ঞ। এবং আপনাদের যে এসছেন এটা শুনে আমি সত্যিই গর্বিত এবং মানে কী বলবো, মানে উৎসাহিত। আর কি বলবো, এটুকু আপনাদের আশীর্বাদ শুভকামনা থাক, আর কিছু বলার তো নেই।